দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, একটা বিষয় আমি আসলে এটা নির্বাচনের সময় আমি চেষ্টা করেছিলাম, কিন্তু নানা বাধ্যবাধকতায় ব্যস্ততার বিষয়টা আমি আপনাদের সামনে তুলে আনতে ভুলে গেছি। বিষয়টা হলো যে এবারে দেখলাম যে বিধানসভা নির্বাচনে যখন প্রচার চালাচ্ছিলেন রাজনৈতিক নেতারা, বিশেষ করে শাসক দলের প্রার্থীরা, তখন তারা একটা প্রতিশ্রুতি বারবার দিয়েছিলেন যে চাকরির জন্য যে আসাম সরকারের যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট এডিআর, যেটা সেই আসাম সরকারের চাকরির রিক্রুটমেন্টের জন্য তারা নাকি কোচিং সেন্টার খুলবেন, এবং এই প্রতিশ্রুতি তারা দিয়েছেন। আমার প্রশ্ন হলো যে তার মানে আপনারা স্বীকার করছেন না, তারাই বলছেন যে বরাকের মানুষ চাকরি পাচ্ছেন না, এখানে কোচিং সেন্টার আমরা দিতে হবে এবং সেই কোচিং সেন্টার তারা করবেন এবং কোচিং সেন্টারের মাধ্যমে চাকরি হবে, এরকম স্বপ্ন একটা তারা বিলি করেছেন। স্বপ্ন বিলি করার অধিকার রাজনৈতিক নেতাদের আছে এবং থাকবে, এটা আমি নিয়ে কিছু বলছি না। কিন্তু আপনারা যে আজকে এই কথাটা বলছেন, আপনারা তাহলে স্বীকার করে নিচ্ছেন যে বরাকের চাকরি হয়নি। কেন হয়নি? আমাকে একজন বরাকের বলতে গেলে একজন হস্তি শাসকদের বললেন যে আমাদের এখানকার লোক চাকরির জন্য প্রস্তুতি নেয় না, তাই তারা চাকরি পায় না। তো এখন কি করা হবে? এখন দর্শকরা, আমি এরপর খবর নিয়েছি যে এই যে প্রশিক্ষণ, যে কোচিং সেন্টার থেকে পাশ করা চাকরির যে কথাটা বলা হচ্ছে, এবং এত দ্বারা এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে বরাকের ট্যালেন্ট নেই, বা ট্যালেন্ট থাকলেও এরা প্রশিক্ষণ নেয় না, তাই চাকরি পাচ্ছে না। বিষয়টা কি এতই সোজা? সারা রাজ্যে 1.5 লক্ষ, এবং বড় বড় বিজ্ঞাপন আপনারা দেখবেন যে 1.5 লক্ষ চাকরি হয়েছে সারা রাজ্যে। আর এই 1.5 লক্ষ চাকরির মধ্যে বরাক উপত্যকায় কতটা চাকরি হয়েছে সেই কথাটা কেন বলেন না? প্রশিক্ষণের জন্য কি মানে এতটা মিস হয়ে গেল? আর বাকি সব জায়গায় টেমাজি থেকেও পাঠশালা, ধেমাজি, তারপর আরও কি কি জায়গা আছে আপার আসামে, সেইগুলো জায়গার লোক চাকরি পাচ্ছে, সেখানে একটা কোচিং সেন্টারও নেই। আর শিলচরে চাকরি পাচ্ছে না, বরাকে চাকরি পাচ্ছে না, এটা কি বিশ্বাসযোগ্য কথা হলো? আপনারা এখন নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছেন যে কোচিং সেন্টার খুলবেন, অর্থাৎ আপনারা স্বীকার করে নিয়েছেন যে চাকরি হয়নি। চাকরি কেন হয়নি এই কথা এখন পর্যন্ত সরকারিভাবে কোনো তথ্য বের হলো না যে বরাকের, আমি বরাকের কথা বলছি না, আসামের কোন জেলায় কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন এবং কতজন পরীক্ষার্থী চাকরি পেয়েছেন আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট সার্ভিসে, এই তথ্য কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। এই তথ্য দেওয়া হলে আপনারা বুঝতে পারতেন যে বরাক কতটুকু বঞ্চিত হয়েছে। এবং বরাক যে বঞ্চিত হয়েছে তার প্রমাণ আমি আরও দিতে পারি। সেটা হলো যে আপনারা দেখবেন যে যারা যারা দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা দেওয়ার পর প্রথমবারের চাইতে একটু বেশি চাকরি হয়েছে বরাকের, সত্য কথা। ধরুন প্রথমবার হয়েছে 200, এর পরের বার হয়তো হয়েছে 300, এর বেশি না। এদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। কজনকে সংবর্ধনা দেওয়া হচ্ছে? একজন পিয়নের চাকরি পেয়েছে, তাকে গিয়ে সংবর্ধনা দিচ্ছেন স্থানীয় নেতারা। ভাবুন অবস্থা, কোন জায়গায় আমরা পৌঁছেছি। যদি একজন আইএস অফিসার হতেন, তাকে যদি গিয়ে সংবর্ধনা দেওয়া হতো, তাহলে ভাবতাম যে না, একটা কিছু হচ্ছে। একজন 3য় শ্রেণীর কর্মী, তাকে সংবর্ধনা দিচ্ছেন গিয়ে বড় বড় নেতারা মালাটালা নিয়ে তার বাড়িতে গেছেন। তার মানে সংবর্ধনা কাদের দেওয়া হয়? খুব যারা ব্যতিক্রমী ফলাফল যারা করেন। এখন ধরুন ভালো মার্কস পেয়েছে, তাকে সংবর্ধনা দেওয়া হবে। যারাই পাশ করেছে তাদেরকে তো আর সংবর্ধনা দেওয়া হয় না। এখানে যিনি চাকরি পেয়েছেন তাকেই গিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে। তার মানে বোঝা গেল যে চাকরি অত্যন্ত কম হয়েছে। কিন্তু আমি মানলাম বরাকের মানুষকে, এই নির্বাচনে বরাকের মানুষ যে চাকরি পেলেন না, এটা কোনো ইস্যুই হলো না। বোঝানো হলো যে তোমরা আসলে প্রশিক্ষণ নাওনি, তোমাদের ট্যালেন্ট নেই, তাই তোমরা চাকরি পাও না। অথচ বরাকের ছেলেরা ব্যাংকিং সার্ভিস রিক্রুটমেন্টে, রেলওয়ে রিক্রুটমেন্টে চাকরি পাচ্ছে, যতটুকু অনুপাতে পাওয়ার পাচ্ছে। এমনকি আর্মিতে পাচ্ছে চাকরি অনেক জায়গায়। সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো এমনকি ইনকাম ট্যাক্সে পাচ্ছে, সবগুলোতেই পাচ্ছে। কিন্তু আসাম সরকারের চাকরির বেলায় বরাকের ছেলেদের মেধা শেষ হয়ে যায়, যেমন সমস্ত মেধা শেষ হয়ে যায় বরাকের ছেলে মেয়েদের। আমি সেদিন ডিসি অফিসে একটা কাজ করাতে গেলাম, গিয়ে দেখলাম যে পুরনো কিছু আমার জানাশোনা যারা ডিসি অফিসে কাজ করেন তারা আছেন। এয়ারপোর্ট যারা আছে এরা সবাই শিলচরের বাইরের, বরাকের বাইরের। কেন এটা হবে? মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন যে না, আমরা বরাকের অনেকে বাইরে কাজ করছেন। কেন? কত টাকা বেতন, বাইরে গিয়ে ভাড়া করে থাকতে হবে, তারপর কাজ করতে হবে। 3য় চতুর্থ শ্রেণীর চাকরিতে বেতন কম, তাদেরকে এখানে রাখলে ভালো। এখন ধরুন না, এটা করা হবে না। অর্থাৎ কিভাবে
বঞ্চিত করা হয়েছে বরাককে আপনারা বুঝতে পারবেন। আমাকে অনেক নেতা বলবেন আপনি খালি বরাক বঞ্চিত বলছেন। আরে বাবা, বঞ্চিত না হলে কেন বলবো না বঞ্চিত হচ্ছে না? আপনারা কোচিং সেন্টার দেওয়ার কথাটা কেন বলছেন? তার মানে আপনারা স্বীকার করছেন যে বরাকে ছেলেমেয়েরা চাকরি পায়নি, আপনারা এখন তাদের প্রশিক্ষিত করবেন। আমিও আশা করি যদি বেঁচে থাকি তাহলে আপনারা জেতার পর প্রশিক্ষণ সেন্টার হয়, তারপর বরাকে কতটা চাকরি হয় সেটা আমি দেখব। আপনারা তো যারা যারা প্রার্থী হয়েছেন তারা এখন পর্যন্ত নির্বাচনী কতটা ইন্দিরা আবাস মাফ করবেন, কতটা অরুণোদয় দিয়েছেন, কতটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়েছেন, কতজন লোককে চাল দেওয়া হয়েছিল, কতজন লোককে ডাল দেওয়া হয়েছিল, কতজন লোককে লবণ দেওয়া হয়েছিল, কতজন লোককে মিঠা তেল দেওয়া হয়েছিল, মিঠা তেল ইচ্ছে করে বলছি, মিঠা তেল দেওয়া হয়েছিল, কতজন লোককে পেঁয়াজ দেওয়া হয়েছিল। এইসব গল্প তো খুব আপনারা শোনালেন যে আপনারা এই করেছেন। আপনারা তো একবারও বললেন না যে আমরা আমার বিধানসভা এলাকায় আমরা অতজনকে চাকরি দিয়েছি, এই কথাটা তো বললেন না। কারণ কেন বলেননি? কারণ আপনি নিজেই জানেন না কতজন চাকরি পেয়েছে, বা জানলেও সেটা বলছেন না। লজ্জার ব্যাপার, কিভাবে বলবেন? আপনার এখানে আপনার 2 লক্ষ বিধানসভা এলাকায় চাকরি পেয়েছে মাত্র 12 জন, আপনি কিভাবে বলবেন যে 12 জন চাকরি পেয়েছে? আর আপনার সমান লোকসংখ্যার ব্রহ্মপুত্র এলাকার এক একটা জায়গায় চাকরি পেয়েছে 400, 500, 1000, 2000, হ্যাঁ, আপনি 12টা পাচ্ছেন, তো আপনি বলবেন কিভাবে? এইগুলো কথা তো বললেই বিপদ। বরাকের মানুষকে এইগুলো কথা বলা যাবে না। বরাকের মানুষ এইগুলো বুঝতেও চায় না যে কিভাবে নিজেরা বঞ্চিত হচ্ছে। এখন কোচিং সেন্টার খোলার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, উদ্ধার করবেন আপনারা কোচিং সেন্টার খুলে। দেখা যাবে কি আপনার কি কোচিং সেন্টার খুলে না কতটা চাকরি দিতে পারেন, এবং আনুপাতিক হারে আমরা দেখবো আনুপাতিক হারে আপনারা কতটা চাকরি দিতে পারেন। আসলে কি হয়েছে, আসলে একটা নেগেটিভের জন্য এই সমস্ত কিছু ঘটছে। যাই কিছু হোক, ভোট তো পাবো, চাকরি না দিই এদের ভোট আমি পাবো, এটা জানার কথা। তাই চাকরি না পেলেও ওখানকার লোক কিছু বলবেন না, উল্টো নিজেদের ভাবে আমার বোধহয় ব্রেন নেই, আমার বোধহয় হয়নি। তো দর্শকরা, আমি আজকে এই কথাগুলো এই জন্য আনছি যে আপনাদের জানা উচিত। আমি যে নির্বাচনে ঘুরলাম তো আমি দেখলাম এইগুলো কথা। আপনারা বলবেন তখন আমি কেন বলিনি, আমি এগুলো কথা সবসময় বলিনি, তখন কেন বলবো? এখন আমি যদি সেই কথা তখন বলি তো বলবে আমি কংগ্রেসের এই প্রপাগান্ডা করছি। সমস্যা তো সব দিকে। এই যে প্রার্থীরা বলছেন শাসক দলের যে আমরা চাকরি দিয়ে দেবো, আপনারা কোচিং সেন্টার খুলবো, এইগুলো মানে আপনি যদি সরকারের কোনো সমালোচনা করেন তখন আপনি হয়ে যান কংগ্রেসি, আপনি যদি কংগ্রেসের সমালোচনা হয়ে যান তো কংগ্রেসিরা বলবে আপনি গুদি মিডিয়া হয়ে গেছেন। সমস্যায় পড়েছি আমরা যারা নিরপেক্ষ সাংবাদিকতা করি। আমরা কিন্তু নিরপেক্ষ সাংবাদিকতা করে যাব এটা কথা, যতটুকু পারা যায় নিজের মধ্যে। কিন্তু যে কথাগুলো তুললাম আমার উপত্যকার স্বার্থে, এই কথাগুলো আপনারা বিবেচনা করবেন। যারা কোচিং সেন্টারের প্রতিশ্রুতি দিয়েছেন এবং যে প্রতিশ্রুতিগুলো শুনে আপনারা ভোট দেবেন, আপনারা কি ভাবেন যে আপনাদের সন্তানরা, আপনারা একবার নিজেদের প্রশ্ন করুন, এই 1.5 লক্ষ চাকরির মধ্যে আমাদের এলাকায় কতটা চাকরি এসছে, আপনার পাড়ায়, আপনার গ্রামে, আপনার শহরে, আপনার জেলায় কতটা চাকরি এসেছে, সেই প্রশ্নটা একবার করেছেন? জনগণ এই প্রশ্নটা করুন, বরাকের জনগণ আপনারা এই প্রশ্নটা করুন। কারণ এই উপত্যকা আপনাদের, এই উপত্যকাকে বাঁচাতে গেলে উপত্যকার আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে, এই বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করুন। একটা চাকরি মানে একটা এলাকায় 1000 চাকরি তৈরি হওয়া মানে 1000টা দোকান খুলতে পারে, 1000টা এই চাকরিয়ানদের পৌঁছে দেওয়ার জন্য স্কুল না, একটা জীবিকা বাড়ে, একটা টাকার ফ্লো হয়, সেই ফ্লোটা চলে যাচ্ছে। এবং সঙ্গে যারা এসছে এরা কদিন পর এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যাবে, সঙ্গে পোস্টটাও নিয়ে চলে যাবে। পোস্ট থাকবে না ভবিষ্যতে, চাকরির পোস্ট কমে যাচ্ছে। দর্শকরা, আজ এইটুকুই, নমস্কার।